সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার একটি হচ্ছে মাসের শেষের দিকে চলে এসেছি আমরা, 24 তারিখ। আগামী সপ্তাহে আমি যখন অনুষ্ঠান করব তখন মে মাস হয়ে যাবে, কাজেই আমি আজকে হাউজিং মার্কেটটা কভার করব, কারণ ইটস ভেরি ইন্টারেস্টিং এখন যে অবস্থানে আমরা আছি। এছাড়া ইমিগ্রেশনের বড় দুটি আপডেট থাকবে, অ্যাকচুয়ালি তিনটি। আমি দুটি সেকশনে ভাগ করেছি সেটি। আরেকটি হচ্ছে স্টক মার্কেটের আপডেট দিব, কারণ আপনারা জানেন যে স্টক মার্কেট ঊর্ধ্বগামী। সবার কথা হচ্ছে যে আর কত উপরে যাবে। আমি গত সপ্তাহে বলেছিলাম আরও উপরে যাবে। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে আমি যেটি বলেছিলাম বেসড অন আওয়ার অ্যানালিসিস যে কথাটি সত্য। আজকে যেটি তুলে ধরবো আংশিক, সেইটি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি স্টক মার্কেটে থেকে থাকেন। ওকে, সো আজকের প্রোগ্রামের এই অংশে লেটস কভার হাউজিং মার্কেট প্রথম অংশে। বিকজ অনেকেই আছেন প্রশ্ন করছেন যে এখনও বাড়ির দাম কমছে না। অনেকে বলছিলেন যে বাড়ির দাম হয়তো ক্র্যাশ করবে, দ্য হাউজিং মার্কেট ক্র্যাশ, রাইট? কিন্তু এখন মানুষ বলছেন যে বাড়ির দাম কমছে না এখনো, কারণ কি? ওয়ের দ্য হাউজিং মার্কেট ক্র্যাশ, অথবা মার্কেটের দাম এখনো কমছে না কেন, বা একটা স্থিতিশীল পর্যায়ে আসছে না কেন? উই হ্যাভ, কারণ কি? আমাদের মর্টগেজ ইন্টারেস্ট রেট স্টিল হাই, ভেরি হাই। অ্যাফোর্ডেবিলিটি, মানুষের ক্রয় করার ক্ষমতা টেরেবল লেভেল যদি জিজ্ঞেস করেন আমাকে। ওকে, ইয়েট সামহাউ বাড়ির দাম শুধু বেড়েই চলছে। ফরগেট অ্যাবাউট ক্র্যাশ। সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন? হচ্ছেটা কি আসলে, রাইট? সো ওকে, in this section আমি এটার ব্রেকডাউন করবো। আই এম গোয়িং টু ব্রেক ইট ডাউন ইন 3 things, যেটা আপনারা প্রথম দেখছেন এখন। হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য হোম প্রাইসেস, কি হচ্ছেটা কি, অ্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য মর্টগেজ রেটস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটি হচ্ছে সেটি হচ্ছে হাউজিং মার্কেট ক্র্যাশ হয়নি এবং কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কেন। সো চলুন শুরু করি। কোথায় আছি আমরা আজকে? ওয়ের ডু উই স্ট্যান্ড? আপনারা দেখবেন ওয়ান হ্যান্ড বাট অন দ্য আদার হ্যান্ড, দুটি ভাগে ভাগ করা আছে, আপনাদেরকে পরিষ্কার একটি চিত্র দিয়ে দিবে। ওকে, রাইট নাও এই মুহূর্তে দ্য ইউএস হাউজিং মার্কেট আসলে সত্যি করার অর্থ বলতে গেলে খুবই স্ট্রেঞ্জ একটি জায়গায় দাঁড়িয়ে আছে, ভেরি স্ট্রেঞ্জ প্লেস। সো ইন ওয়ান হ্যান্ড আপনার আছে মর্টগেজ রেট রিলেটিভলি হাই, আমি বলবো হাই। ওকে, অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ আপনার ক্রয় ক্ষমতা যেটি আছে এটি আসলে রেকর্ড লো, কারণ মানুষ হাঁপিয়ে উঠেছেন, ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে বাড়ির দাম। সো অ্যাফোর্ডেবিলিটি নিয়ার রেকর্ড লো। নাও দ্য ফার্স্ট টাইম হোম বায়ার যারা আছেন, এটি আমি আরও কিছুক্ষণ পরে কভার করব। দ্য ফার্স্ট টাইম হোম বায়ার যারা প্রথমবারের মতো বাড়ি কিনছেন তারা কিন্তু ক্রাশড হচ্ছেন, দে আর গেটিং ক্রাশড। কেন সেটি আমি তুলে ধরবো। বাট অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ডান পাশে যেটি আপনারা দেখছেন, বাড়ির দাম কমছে না কোনো মতেই। দ্য হোম প্রাইসেস আর নট collapsing at all. ডিম্যান্ড এখনো হাই, ইট হ্যাজ নট ডিসঅ্যাপিয়ার্ড, রাইট? ইনভেন্টরি কিন্তু এখনো টাইট, ইনভেন্টরি কিন্তু আমাদের যথেষ্ট নেই। আপনি ইচ্ছা করলে 10টি 100টি বাড়ি দেখতে পারবেন না, দেখলেও যেটি দেখবেন সেটি আপনার নাগালের বাইরে থাকবে। সো দ্য ইনভেন্টরি, আপনার চাহিদা মতো বাড়ির ইনভেন্টরি ওভারঅল ইজ ভেরি লো। সো ওকে, চলুন তাহলে এইখানে আমরা ডিপ ডাইভ করার আগে স্টার্ট ডাইভিং ইনটু দ্য ডিটেলস। চলুন, রাইট? শুরু করব মর্টগেজ ইন্টারেস্ট রেটটা নিয়ে। অ্যাজ অফ এপ্রিল, আজকে 24 তারিখ, অ্যাভারেজ ফিক্সড 30-year ফিক্সড মর্টগেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 6.3%। আমি যখন এই অনুষ্ঠানটি করতে বসেছি এখন লাইভে, কিছুক্ষণ আগে আমি যখন চেক করেছি 6.32%, অর্থাৎ 6.3% আপনি ধরে নিতে পারেন। আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন প্রতি সোমবারে আসে এক সপ্তাহ। সো আপনারা যেটি দেখছেন এটি সোমবারের প্রকাশিত রিপোর্ট। আগামী সপ্তাহের সোমবারে আরেকটি বের হবে, তখন হয়তো বা পরিবর্তন হবে, বাড়তে পারে, সম্ভাবনা আছে। নাও আই ওয়ান্ট টু কম্পেয়ার দিস অ্যারাউন্ড 3%। কোনো একটি সময় আপনি সবচেয়ে বাইরের দিকে দেখছেন 3% ছিল। কখন ছিল সেটি? 2021 সালে। অ্যান্ড নাও ইউ হ্যাভ ওভার 7%। আপনি যদি ডান দিকে দেখেন, সবচেয়ে ডান দিকে দেখেন, ইউ হ্যাভ 7%। সেটা কবে হয়েছিল? 2023 সালে। সো ইয়েস, rates have come down from the peak, যে সর্বোচ্চ যে জায়গাটিতে আমরা ছিলাম ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে কথা বলছি, সেখান থেকে আমরা নেমে এসেছি অনেকখানি, বাট স্টিল হাই এনাফ ওয়ার ইটস রিয়েলি হার্টিং দ্য অ্যাফোর্ডেবিলিটি। আপনি অ্যাফোর্ড করার ক্ষমতা এখনও অনেকখানি কম বা কমছে দিনে দিনে। ওকে, অ্যান্ড বিকজ অফ দ্যাট, এই কারণে আপনাকে কম্বাইন করতে হবে দ্যাট দ্য হায়ার হোম প্রাইস, ওকে, বাড়ির দাম হাই, খুবই হাই। দ্য অ্যাভারেজ মর্টগেজ ইন দ্য ইউএস, বাই দ্য ওয়ে, অ্যাভারেজ, আমি যখন বলছি অ্যাভারেজ মর্টগেজ ইন দ্য ইউএস, দিস ইজ নেশন ওয়াইড। আপনারটা 3,000, 4,000, 5,000, 6,000 হতে পারে, বাট
আমি যেটি বলছি, দিস ইজ জাস্ট মর্গেজ। রাইট নাও ইন দ্য ইউএস দ্য অ্যাভারেজ মর্গেজ ইজ সারপ্যাসড, পার হয়ে গেছে $2,000 উপর। এটি ফার্স্ট টাইম এভার ইউএস হিস্ট্রিতে প্রথমবারের মতো অ্যাভারেজ নেশন ওয়াইড $2,000 ছাড়িয়ে গেছে, শুধুমাত্র মর্গেজ পেমেন্ট। ফার্স্ট টাইম, মনে রাখবেন, দিস ইজ নট সো। এইটি যদি আমরা 2021 সালের সাথে তুলনা করি তাহলে 44% বেড়েছে। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? 50% আপনি ধরে নিতে পারেন বেড়েছে। দ্যাটস জাস্ট দ্য মর্গেজ পেমেন্ট। আমি এখনই বলছি আবার, দিস ইজ জাস্ট দ্য মর্গেজ পেমেন্ট। ইট ডাজ নট ইনক্লুড দ্য প্রপার্টি ট্যাক্সেস, ইট ডাজ নট ইনক্লুড, এটার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন ফি আমি ধরি নেই, পিএমআই ধরি নাই, ইন্স্যুরেন্স ধরি নেই, লোকাল অ্যান্ড সিটি ট্যাক্সেস কিছুই ধরিনি আমি। সো হোয়াট এভার অন টপ অফ দিস, এটি আমি তখন তো এটি অনেকখানি বেড়ে যাবে। সো ন্যাচারালি আপনি যদি খেয়াল করেন 44% বেড়েছে 2021 সালের ইন দ্য শর্ট অ্যামাউন্ট অফ টাইম। 2021 আর 2006, মাত্র 5 বছরের কথা বলছি আমি। সো আপনি বা আমরা সবাই আশা করতে পারি যখন এতখানি বেড়ে গেছে তো হোম প্রাইসও ড্রপ করার কথা সিগনিফিকেন্টলি, রাইট? বাট দ্যাট ইজ নট হোয়াট ইজ হ্যাপেনিং। এটি কিন্তু হচ্ছে না। ইনস্টেড পরবর্তী তার উল্টো দিকে আমরা কি দেখছি, গত বছরের সাথেও যদি আমরা তুলনা করি 2025 ইয়ার ওভার ইয়ার বাড়ির দাম আরও বেড়েছে। সো 1% হলেও বেড়েছে, 1% হলেও বেড়েছে। সো 1% হলেও না, 1% বেড়েছে। ওকে, সো আপনারা যেটি এখন যে চার্টটি দেখছেন, দিস ইজ এ 5-year চার্ট। মিডিয়ান হোম প্রাইসেস আপনারা ধরে নেবেন অ্যাভারেজ, জাস্ট বোঝার সুবিধার জন্য, ইন দ্য ইউএস অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখছেন কি আছে উপরে বাম দিকে। দ্য হাউজিং মার্কেট, ইটস নট বুমিং, একদম তেরে ফুরে সব কিছু ফাটিয়ে ফেলছে এমন কিছু নয়। বাট অ্যাগেন ইট ইজ নট ক্র্যাশিং। ঠিক আছে, নট বুমিং বাট নট ক্র্যাশিং আইদার। নাও হিয়ার ইজ ওয়ে থিংস গেট মোর ইন্টারেস্টিং। এইখানেই খুব মজার ব্যাপার হয়ে দাঁড়ায়। মজার ব্যাপার বলছি কিন্তু আসলে মজার ব্যাপার নয়, কারণ যারা বাড়ি খুঁজছেন তাদের জন্য এটি মোটেও মজার ব্যাপার নয়। বিকজ দ্য হেডলাইন নাম্বারস, যে হেডলাইনগুলো আমরা দেখে থাকি সচরাচর, এটা আমাদেরকে ফুল স্টোরি বলে না। ইভেন দো বাড়ির দাম বাড়ছে, স্টিল রাইজিং স্লাইটলি, ঠিক আছে, 1% হলে স্লাইটলি ধরে নিলাম, রাইট? ন্যাশনাল লেভেলে, একদম জাতীয় পর্যায়ে, দেয়ার আর সাইনস অফ উইকনেস। আমরা কিন্তু দুর্বলতা দেখতে পাচ্ছি, যেটি স্টার্টিং টু শো আন্ডারনিথ দ্য সারফেস। নিচে, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার নিচেই ফাটল ধরা শুরু করেছে এখনকার মতো। Okay, the weakness is starting showing underneath the surface, which we are going into, আমি যেটি এখন যে ব্যাপারটিতে আলোচনা করবো। বাট রাইট নাও লেটস ফোকাস অন মর্টগেজ। আমরা একটু মর্টগেজের দিকে ফোকাসটা আগে করে নিই। আপনারা যেটি দেখছেন 787, ওকে ফাইন, বিকজ এটি মর্টগেজ ইন্টারেস্ট রেট, স্পেশালি 30-year ফিক্সড মর্টগেজ ইন্টারেস্ট রেট হচ্ছে চালিকা শক্তি। ইট ইজ দ্য কি ড্রাইভার অফ দ্য হাউজিং মার্কেট, মনে রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট। সো আপনারা যেটি এখন দেখছেন, দিস ইজ এ 1-year চার্ট, average 30-year fixed mortgage interest rate. As you can see, গত 12 মাসে মর্টগেজ ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে পড়ছিল, কমে আসছিল। ওকে, আপ আনটিল মার্চ, এই গত মাসের পর্যন্ত। সো প্রশ্ন উঠতে পারে, হোয়াই সাডেন রিভার্সাল, কেন হঠাৎ করে বিপরীত দিকে ছুটতে শুরু করলাম? ফ্রম স্লাইটলি আন্ডার, আমরা 6% নিচে চলে এসেছিলাম, স্লাইটলি আন্ডার 6%, এখন আমরা 6.4%-এর কাছাকাছি আছি ইন লেস দেন এ মান্থ, 1 মাসের মধ্যে। সো হিয়ার ইজ হোয়াট উই নিড টু নো। আমাদের যেটি জানতে হবে, জানা দরকার, সেটি হচ্ছে মর্টগেজ ইন্টারেস্ট রেটস আর হ্যাভিলি ইনফ্লুয়েন্স বাই কয়েকটি কি এলিমেন্ট আছে, কয়েকটি উপাদান আছে। মর্টগেজ ইন্টারেস্ট রেট এগুলো হ্যাভিলি ইনফ্লুয়েন্স করে ইনফ্লেশন, তার মধ্যে অন্যতম একটি। দ্য ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত, ফেডারেল রিজার্ভ ইটসেলফ, তারা একজন আছেন। 10-year ট্রেজারি ইয়েল্ড, যেটা সরকার বিক্রি করেন আপনার কাছে, আমার কাছে, অন্যান্য সরকারের কাছে, অন্যান্য দেশের সরকারের কাছে, দুঃখিত, কর্পোরেশনরাও করে থাকেন। সো 10-year ট্রেজারি ইয়েল্ড, রাইট? অ্যান্ড বিশ্বাস করুন আর না করুন, এই যে ইরান যুদ্ধ, দ্য ইউএস ওয়ার অন ইরান, এটির কারণেও কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে রাইট নাও। কনফ্লিক্ট ম্যাটার্স, কারণ আপনি অলরেডি জানেন, আপনারা সবাই জানেন, আমি শিওর, যে এটির কারণে এনার্জির মূল্য কিন্তু বেড়ে যাচ্ছে। দ্য এনার্জি প্রাইসেস আর পুশিং আপ, যার কারণে আমরা দেখছি ইনফ্লেশন বাড়ছে, যেটি আমি 2 সপ্তাহ আগে আলোচনা করেছি, এবং দ্যাট ওয়াজ এভিডেন্ট ইন দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট। অলসো ফেডারেল রিজার্ভ কারেন্টলি এই মুহূর্তে ডলার প্রিন্ট করছেন সমানে, দেদারসে, উইচ ইজ ইনফ্লেশনারি, যার কারণে ইনফ্লেশন বেড়ে যায়।
and the interest rate of the treasury যে ইন্টারেস্ট রেট আছে সেটাও বেড়ে গেছে। সো দ্য গভর্নমেন্ট ডেট, সরকারের যে জাতীয় ইউএস গভর্নমেন্ট লোন যেটি আছে এটিও বেড়ে গেছে, হ্যাজ রিজন। দ্যাটস ওয়াই এই একটি কারণে আমরা উই হ্যাভ বিন স্টাক ইন 6% রেঞ্জ, এই সমস্ত কারণে অ্যাকচুয়ালি সমষ্টিগতভাবে উইচ হ্যাজ নট বিন লো এনাফ টু বুস্ট অ্যাফোর্ডেবিলিটি, যার কারণে এটি যথেষ্ট নিচে নামেনি, যার কারণে অ্যাফোর্ডেবিলিটি বুস্ট হয়নি। ইট ইজ আবার এটি এমনও হাই হয়নি যে হাউজিং মার্কেট ক্র্যাশ হবে। নাও লেটস অ্যান্সার আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা দিতে পারি এখানে। তাহলে ওয়াই হোম প্রাইস ইজ স্টিল হোল্ডিং আপ? আপনি ঠিক আছে এগুলো সবই বুঝলাম, ইরান যুদ্ধ হচ্ছে, ইনফ্লেশন বাড়ছে, ইউএস গভর্নমেন্ট ডলার প্রিন্ট করছে, কিন্তু তাহলে হাউজিং মার্কেট ক্র্যাশ করছে না কেন? ওয়াই হাউজিং মার্কেট এখনো হোল্ড করে আছে তাদের প্রাইস যেখানে আছে? ওকে, ওয়াই ইজ ইট হোল্ডিং আপ? তার কারণ হচ্ছে, আমি যেটি বলবো, 4 মেইন রিজন, 4টি মূল কারণ আছে এটির। রিজন নাম্বার 1, ডিউ টু লক ইন এফেক্ট। আপনারা বলবেন লক ইন এফেক্ট কি? আমি বহুবার আলোচনা করেছি, তারপরে বলছি। এটি হচ্ছে অ্যাবাউট 68%, অর্থাৎ 70% হোম ওনার যারা আছেন এই মুহূর্তে, তাদের ইন্টারেস্ট রেট এই মুহূর্তে 5%-এরও কম, অনেকের আছে 3%, বাট আমরা অ্যাভারেজ যদি করি তাদের ইন্টারেস্ট রেট 5%, লোয়ার দেন 5%। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন তারা করবে? ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? বিকজ আপনি ইউ হ্যাভ এ হোম, আপনার একটি বাড়ি আছে, আপনি অলরেডি সেখানে আছেন, আপনি ক্রয় করেছেন, 5 বছর 6 বছর হয়ে গেছে, 3 বছর 5 বছর 10 বছর, ডাজন্ট ম্যাটার, রাইট? উইথ এ মর্টগেজ ইন্টারেস্ট রেট যেটি আসলে লেটস সে আমি বলবো 3% আছেন আপনি, যদি আপনি আপনার বাড়িটি বিক্রয় করেন এবং নতুন একটি বাড়ি ক্রয় করেন, আপনি নতুন একটি মর্টগেজ হবে আপনার, এবং সেই মর্টগেজটি হবে 6.4% ফর ইয়োর নিউ হোম। সো আপনি কেন, আপনাকে তো ভূতে ধরেনি, ওয়াই উড ইউ গিভ আপ ইউর 3% ইন্টারেস্ট রেট? আপনি 3% ইন্টারেস্ট রেট দিচ্ছেন, কেন আপনি এটা ছেড়ে দিবেন? আর নতুন একটি বাড়ি কিনবেন যার ইন্টারেস্ট রেট হবে 6.4%, রাইট? মেক্স নো সেন্স। সো ইন দিস কেস আপনার যে ইন্টারেস্ট রেটটি আছে, মর্গেজ ইন্টারেস্ট রেট, আই মিন ইটস গোয়িং টু বি ডাবল হয়ে যাবে আপনি যদি করেন। সো ইউ হ্যাভ টু অ্যাস্ক লজিক্যাল কোয়েশ্চেন। আপনার লজিক্যাল কোয়েশ্চেনটি হচ্ছে কি, ইন দিস টাইপ অফ সিনারিও, এরকম যখন সিনারিও হয়, আপনি কি সেল করবেন? ওয়াই উড ইউ সেল? আপনি তো সেল করবেন না। ওয়াই উড ইউ ইভেন ওয়ান এ হায়ার ইন্টারেস্ট রেট? কেন চাবেন আপনি এটা? অ্যান্ড মিনিংফুলি হায়ার, তাৎপর্যপূর্ণভাবে হায়ার, রাইট? সো ইনস্টেড আপনি কি করেন? ইউ ডু নাথিং। হোয়াট দে আর ডুইং, তারা দে স্টে পুট, তারা চুপচাপ বসে আছেন। এইটিকে বলা হয় লক ইন ইফেক্ট। এই একটি কারণে আমরা দেখছি ড্রামাটিকলিভাবে হাউজিং সাপ্লাই বাড়ছে না। নর্মালি মানুষ 10 বছরের মধ্যে প্রথম বাড়িটি বিক্রয় করে দেন। দিস ইজ জাস্ট আ অ্যাভারেজ নর্ম ইন দ্য ইউএস। নাও রিজন নাম্বার 2, দ্বিতীয় কারণটি হচ্ছে ইনভেন্টরি এখনো লো। যে পরিমাণ বাড়ি বাজারে বিদ্যমান থাকা উচিত বিক্রয়ের জন্য, সেই পরিমাণ বাড়ি নেই বাজারে। সো লেটস টক অ্যাবাউট দিস সাপ্লাই অফ হোম, যেটি আপনারা দেখছেন রাইট বিফোর দ্য প্যান্ডামিক শুরু হওয়ার আগে যে লিস্টেড বাড়ির সংখ্যা থাকতো সবসময়, কম বেশি সবসময় বিক্রয়যোগ্য বাসা সেলের জন্য, এটির পরিমাণ থাকতো ইন দ্য ইউএস 2.4 মিলিয়ন বাড়ি সবসময়। রাইট নাও আমাদের কাছে আছে 1.9 মিলিয়ন, অর্থাৎ আমরা 0.5%, 0.5% লোয়ার গত বছরের চেয়ে এই বছর, ইয়ার ওভার ইয়ার। সো ইভেন ইন 26 হাউজিং মার্কেট স্টিল বিলো নর্মাল লেভেল, যেই পরিমাণ থাকা উচিত তার চেয়েও নর্মাল লেভেলের নিচে আছে। সো ইয়েস, সাপ্লাই কনস্ট্রেইন, সাপ্লাই খুব টাইট, রাইট? ওকে, বাট ওয়াই ইজ দ্যাট? কেন, কি কারণে সাপ্লাই টাইট? তার কারণ হচ্ছে, প্রথমটি হচ্ছে লক ইন এফেক্ট, ইয়ার্স অফ একটি কারণ। দ্বিতীয় হচ্ছে যে পরিমাণ বাড়ি বিল্ড করা উচিত ছিল প্রাইভেট সেক্টরে, পাবলিক সেক্টরে, দুটি মিলে, রাইট, আন্ডার বিল্ডিং হয়েছে। 2008 সালের পর থেকে সেরকম ভাবে বাড়ি বানানো হয় নাই। সো কেন? অনেকগুলো কারণ আছে। রাইজিং কনস্ট্রাকশন কস্ট, যেই কনস্ট্রাকশন কস্ট আগে যেটি বানানো হতো তার চেয়ে এখন ডাবল হয়ে গেছে খরচ। আপনি যখন কিনবেন, আপনি তো দর কষাকষি করে কিনবেন, যিনি বানিয়েছেন উনিও লাভ করার চেষ্টা করবেন। দাম বেড়ে গেলে, সব কিছুর মূল্য বেড়ে গেলে তার তো খরচ বেড়ে গেছে, আপনি তো সেটি দিতে রাজি নয়। সো ইনফ্যাক্ট বিল্ডার্সরা কি, তারা ফেস করছে অ্যানাদার, মানে লাইক এনি আদার বিজনেস, অন্যান্য যেরকম বিজনেস এখন সবাই ফেস করছেন, হায়ার লেবার কস্ট, হায়ার ম্যাটেরিয়াল কস্ট অ্যান্ড রাইজিং ফিউল প্রাইস। আপনি জানেন তেলের দাম বেড়ে যাচ্ছে। বিল্ডিংয়ের সময় কিন্তু প্রচুর পরিমাণ ছোটাছুটি করতে হয় জিনিসপত্র নিয়ে, বড় বড় ট্রাক্টর লাগে, এই লাগে সেই লাগে। সো নিউ হাউজিং সাপ্লাই যেটি আছে, এইটি কিন্তু আসছে না fast enough, যতটা দরকার, right? And that boils down to this: when supply is low,
প্রাইস স্টে সাপোর্টেড, প্রাইস আপনি দামাদামি করে পারবেন না, কারণ আছেই 10টা বাড়ি, ক্রেতা আছেন 30 জন, আপনি না কিনলে আরেকজন কিনবেন। রিজন নাম্বার 3, ডিম্যান্ড। ওকে, ডিম্যান্ড, এটি কিন্তু যে পরিমাণ চাহিদা আছে, অর্থাৎ আমি সবাই বাড়ি ক্রয় করতে চাচ্ছি, সুযোগ পেলেই চাচ্ছি। ওকে, সো ডিম্যান্ড কিন্তু কলাপস করেনি, ডিম্যান্ড যেমনটি রয়ে গেছে তার চেয়েও বেশি হয়ে গেছে, আগে যা ডিম্যান্ড ছিল তার চেয়েও বেড়ে গেছে। নাও ইউ মাইট বি থিঙ্কিং, আপনি চিন্তা করছেন ডিউ টু আনএফোর্ডেবিলিটি, যেহেতু মানুষ বাড়ি ক্রয় করার অ্যাফোর্ড করতে পারছেন না, হাউজিং মার্কেট রাইট নাও, ডিমান্ড তো কমে আসার কথা, ডিম্যান্ড মাস্ট বি ফলিং ড্রামাটিকলি, রাইট? ওকে, ডিম্যান্ড ইজ ফলিং, এটা ট্রু, দ্যাট ইজ ট্রু, বাট এমন পড়ছে না, ইটস নট মাচ দ্যাট ইউ উড এক্সপেক্ট, যতটা আপনি আশা করছেন তার কাছাকাছিও ডিম্যান্ড পড়েনি। সেটি এই কিছুক্ষণ পরে সেটি বুঝে যাবেন। হিয়ার ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, আসলে হচ্ছেটা কি। অনেক বায়ার আছেন, ইয়েস, তারা প্রাইসড আউট হয়ে গেছেন, অর্থাৎ আপনার বাজেট ছিল $5 লক্ষ, এখন বাড়ি $5 লক্ষ আপনি ধরে নিন জামাইকা, অ্যাস্টোরিয়া, আপনি ভুলে যান, ইভেন ইফ ইন দ্য ব্রঙ্কস $5 লক্ষ কোনো বাড়ি নেই। ওকে, সো ইউর প্রাইসড আউট, আপনার যে বাজেট ছিল আপনার বাজেট অতিক্রম করে চলে গেছে, বাট অফার্স আদার্স আর স্টিল বাইং, আপনি প্রাইসড আউট হয়ে গেছেন কিন্তু অন্য বায়ার আছে, উনি কিন্তু ক্রয় করছেন এবং সেই দামেই ক্রয় করছেন যে দামটি মার্কেটে আছে এখন, রাইট? ইনফ্যাক্ট নাম্বার অফ হোম সোল্ড ইন মার্চ, যে পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে মার্চ মাসে কম্পেয়ার টু লাস্ট 2025 মার্চ, এটি বেড়েছে 1.5%, অর্থাৎ মার্চে যে পরিমাণ বিক্রি হয়েছিল বাড়ি 2025 সালে, 2026 সালের মার্চে তার থেকে 1.5% বেশি বাড়ি বিক্রয় হয়েছে, হোম সেলস, অ্যান্ড হোম সেলস আর এক্সপেক্টেড টু ইনক্রিজ ইন 2026। বাড়ির বিক্রয়ের পরিমাণ 2026 সালে সবাই বলছেন, অ্যানালিস্টরা বলছেন আরও বাড়বে। সো ওকে, হোয়াই ইজ দ্যাট? এটা কেমন কথা? এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আমরা একটা স্ট্রেঞ্জ মার্কেটে দাঁড়িয়ে আছি। ওয়েল, আই উড সে যে এটির কারণ হচ্ছে দের আর স্টিল ভেরিয়াস গ্রুপস, বিভিন্ন গ্রুপ আছেন, তারা ডিম্যান্ডটাকে ড্রাইভ করছেন, বিভিন্ন গ্রুপ আছেন, গ্রুপগুলো বলছি, অ্যান্ড আই উড এক্সপ্লেইন অ্যান্ড আই উড গিভ এন এক্সাম্পল। ওকে, ফর এক্সাম্পল, মিলেনিয়াল যারা আছেন তারা এখন মার্কেটে ঢুকছেন বাড়ি কিনা ক্রয় করার জন্য। আপনি প্রশ্ন করবেন, বাবা মিলেনিয়াল কার? আমি জানি আপনারা জানেন, তারপরে পরিষ্কার হয়ে যায় আমরা একটু। যাদের জন্ম হয়েছিল 81 সাল থেকে 96 সালের মধ্যে, তারা এই মুহূর্তে যখন মার্কেটে আছেন, তারা আসলে এমন একটা স্ট্যাবলিশ পজিশনে আছেন, তারা বাড়ি ক্রয় করার জন্য রেডি, তাদেরকে বলা হয় মিলেনিয়ালস। ওকে, তারা এখন এন্টারিং দেয়ার পিক হোম বাইং সিজন। ওকে, অ্যান্ড অফকোর্স ইউ স্টিল হ্যাভ দ্য হাই ইনকাম বায়ার্স, আপনি এটি হলো মিলেনিয়াল। তারপরে আছেন যারা পয়সা করে নিয়ে বসে আছেন আগে থেকে, রিচ বায়ার্স, ধনী মানুষ যারা, রাইট? ইউ হ্যাভ দ্য হাই ইনকাম বায়ার্স, যাদের ইনকাম বেশ ভালো। অ্যান্ড দেন ইউ হ্যাভ পিপল দ্যাট জাস্ট সিম্পলি নিড টু মুভ। আরেকটি গ্রুপ হচ্ছে তাদের কোনো উপায় নেই, তাদের মুভ করতেই হবে। সো ইউ হ্যাভ মেনি বায়ার্স, তারা কি করেন, তারা যখন এরকম সিচুয়েশন হয়, আপনি প্রাইসড আউট হয়ে যাচ্ছেন, আপনাকে মুভ করতেই হবে, আপনি কি করেন, আপনার যে এক্সপেকটেশনটা আছে এটা অ্যাডজাস্ট করেন, এটা নমনীয় করে নিয়ে আসেন। আপনি প্রথমত আপনি অপেক্ষা করছিলেন যে একটা ক্র্যাশ হবে বা বাড়ির দাম কমবে, তখন কিনবো, এটি আর দ্য উইন্ডো, এটি চলে গেছে, এটির কোনো অবকাশ নেই, রাইট? নাও তারা কি করছেন, তারা হয়তো 2 ফ্যামিলি হাউস খুঁজছিলেন বা বড় ব্যাকইয়ার্ডওয়ালা হাউস খুঁজছিলেন, এখন তারা বলছে ইউ নো হোয়াট, আই উইল টেক এ স্মলার হোম, আমি একটা ছোটো বাড়ি কিনবো, কিন্তু আমি এখন কিনবো। দে আর বাইং এ চিপার, তারা সেটিও যদি না হয়, তারা কি করছেন, একটু চিপ এরিয়াতে মুভ করছেন। আবার কিছু আছেন তারা বলছে ইউ নো হোয়াট, আমার বাজেট ছিল 5 লক্ষ, আমি এটিকে স্ট্রেচ করে কোনো মতে 6 লক্ষ ম্যানেজ করতে পারবো। সো দে আর স্ট্রেচিং দেয়ার বাজেট। সো দিজ আর দ্য ডিফারেন্ট গ্রুপস। অ্যান্ড দেন সামথিং ইন্টারেস্টিং, অ্যান্ড দের ইজ অ্যাকচুয়ালি টার্ম ফর দিস, এটার একটা টার্মও আছে, আপনারা যেটা অন স্ক্রিনে দেখছেন, হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও, যেটি এখন হচ্ছে, এটিকে বলা হয় নিউ হোম বায়ার পেনাল্টি, যেটি প্রথমে বলেছিলাম যে নতুন বায়াররা বেশি পে করতে বাধ্য হচ্ছেন। সো এটিকে বলা হয় নিউ হোম বায়ার পেনাল্টি, আমি বানিয়ে বলছি না, আপনারা দেখছেন অন স্ক্রিনে। ওকে, সো অনেক বায়ার আছেন যারা তারা খরচ করছেন 26% অফ দেয়ার ইনকাম, আপনার ইনকামের 26% বাড়িতে চলে যাচ্ছে, ইউ আর পেইং ফর দ্য হাউস, দ্য মর্টগেজ অ্যান্ড অল দিস থিংস, কম্পেয়ার টু যারা অলরেডি বাড়িতে আছেন 5 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে বিদ্যমান যারা আছেন, তারা পে করছেন 20% অফ দেয়ার ইনকাম। ওকে, সো নতুন যারা কিনছেন তাদের 26% ইনকাম চলে যাচ্ছে বাড়িতে, মর্টগেজে যারা বিদ্যমান অলরেডি বাড়ির মালিক তারা করছেন মাত্র 20%। 6% পয়েন্ট ডিফারেন্স
দিস ইজ দ্য লার্জেস্ট, এইটি হচ্ছে 1990 সালের পরে আমেরিকাতে এইটি হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স নতুন বায়ার, হোম বায়ার এবং এক্সিস্টিং হোম বায়ারের মধ্যে। অর্থাৎ নতুন বায়ার দে আর স্ক্রুড ইন মেনি ওয়েজ, বেশি দামে কিনছেন, তাদের খরচও বেশি হচ্ছে। সো ইয়েস, হাউজিং ইজ এক্সপেন্সিভ, নো কোয়েশ্চেন, বাট মানুষ কিন্তু এখনো বাড়ি কিনছেন এনিওয়েজ, থামাথামি নেই। অ্যান্ড রিজন নাম্বার 4, চতুর্থ যে রিজনটা সেটা হচ্ছে দিস ইজ নট 2008। আপনারা অনেকে জানেন 2008 সালে বিরাট একটা হাউজিং মার্কেট ক্র্যাশ হয়েছিল, আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা, নাহলে দেখে নেবেন একটু। ইট ইজ ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড, অর ইটস ক্রিটিক্যাল ফর এভরিবডি টু আন্ডারস্ট্যান্ড, সবার জন্য এটি বোঝা খুব দরকার যে অনেকেই আশা করছিলেন যে যেভাবে বাড়ির দাম বাড়ছে, মর্টগেজ রেট বাড়ছে, মানুষ আনএমপ্লয়েড হচ্ছে, আমরা হয়তো 2008 সালের রিপিট দেখতে পারি। সো দ্য 2008 মার্কেট ক্র্যাশ, রাইট, সেরকম একটা কিছু। কিন্তু মনে রাখবেন দ্য কন্ডিশনস, আজকের যে কন্ডিশনস, দ্য কন্ডিশনস ফর টুডে ভেরি ডিফারেন্ট ফ্রম ব্যাক দেন। সেই সময়ে 2008 সালে ম্যাসিভ ওভার বিল্ডিং হয়েছিল, ব্যাপক পরিমাণ নতুন বাড়ি মার্কেটে বিদ্যমান বাড়িতে এসেছিল, বানানো হচ্ছিল। লেন্ডিং স্ট্যান্ডার্ড, যেই স্ট্যান্ডার্ড আপনি যখন লোন নিতে যান, যে স্ট্যান্ডার্ডে ছিল, এটি ছিল, বিশ্বাস করুন আর না করুন, এক্সট্রিমলি লো, এক্সট্রিমলি লো। কিরকম? আপনি যদি কাগজে লিখে দিতেন আপনার ব্যাংকারকে এবং নোটারি করে নিয়ে আসতেন যে আমার ইনকাম $1,20,000, ব্যাংক উড অ্যাকসেপ্টেড। দিস ইজ হাউ লুজ ইট ওয়াজ, এক্সট্রিমলি লুজ। তারপরে কি ছিল? দেয়ার ওয়াজ এ ওয়েভ অফ সাবপ্রাইম মর্গেজ। সব সাবপ্রাইম মর্গেজ নিয়ে আরেকদিন আলোচনা করবো, তখন বুঝে যাবেন, কিন্তু একটু দেখে নিন আপনারা, গুগল করলেই বুঝে যাবেন। বাট টুডে, আজকের যে সিনারিও, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে আমরা আছি। লেন্ডিং স্ট্যান্ডার্ড, যেই আপনি যান ব্যাংকে লোন করতে, ইটস ভেরি স্ট্রিক্ট। আপনার ইনকাম আছে কি ইনকাম নেই, ইনকাম না থাকলে নো ইনকাম দেখাবেন, ওকে গিভ মি 20% or 30% ডাউন। ইটস ভেরি স্ট্রিক্ট। 24 মাসের কাজ দেখাতে হবে আপনাকে, কোনো গ্যাপ থাকতে পারে না। বিকজ অবভিয়াসলি তারা কি করেছেন, 2008 সালে যে ক্র্যাশ হয়েছিল সেখান থেকে শিখেছেন। কারা শিখেছেন? দ্য ব্যাংকস, দ্য 2008 ক্রাইসিস থেকে। মোস্ট হোম বায়ার্স এখনকার সময়, এই মুহূর্তে, আপনি যদি 5 বছর ধরে আপনার বাসায় আছেন, 2 বছর ধরে আছেন, 3 বছর ধরে আছেন, 10 বছর ধরে আছেন, তাদের তো কথাই বাদ। বেশিরভাগ হোম বায়ার যারা আছেন তাদের একুইটি আছে বাসায়, স্ট্রং একুইটি। অর্থাৎ আপনি $5 লক্ষ ডলারে কিনেছিলেন আপনি 3 বছর ধরে আছেন, আপনার বাড়ির দাম এখন $6 লক্ষ, আপনার বাড়িতে একুইটি জমেছে $1 লক্ষ। বেশিরভাগ হোম বায়ারের এখন স্ট্রং একুইটি আছে, অ্যান্ড ইটস থ্যাঙ্কস টু ইনফ্লেশন। দুটি কারণে, একটি হলো বাড়ির দাম বেড়েছে, আরেকটি বাড়ির দাম বাড়ার পেছনে ইনফ্লেশন আছে। সো থ্যাঙ্কস টু ইনফ্লেশন। আরেকটি হচ্ছে কি, লিমিটেড সাপ্লাই। যেহেতু সাপ্লাই নেই, মানুষ বেশি দাম দিয়ে আপনার বাড়িটি ক্রয় করতে চায়, বাড়ির দাম বেড়ে গেছে। যদি আমি এটাকে সব কিছু যোগফল একসাথে করি, টু সাম ইট আপ, কতগুলো কি উপাদান আছে, দ্য কি ইনগ্রিডিয়েন্টস, যার কারণে ফর ক্র্যাশ, হাউজিং মার্কেট ক্র্যাশ বা এনি ক্র্যাশের জন্য, দে আর নট সিম্পলি দেয়ার। এই এনভায়রনমেন্টে সেই একটি উপাদানও বিদ্যমান নয়। সো ওয়াইল প্রাইস কুড স্ট্যাগনেন্ট, দাম যদি নিচে না নামে এবং উপরে খুব একটা না উঠে, একটি জায়গায় স্থবির হয়ে যেতে পারে। it can become stagnant. কিন্তু মেজর collapse for housing market very unlikely, unless something যদি ব্রেক করে ইকোনমিক্যাল সিস্টেমে। ওকে, সো আমি যেটি জোর দিয়ে বলতে চাই একটি ব্যাপার, সেটি হচ্ছে it is unlikely, housing market crash is very unlikely, কিন্তু মনে রাখবেন not impossible. ওকে, সো what could actually cause prices to fall? কি কারণগুলো আছে যার কারণে বাড়ির দাম কমে যেতে পারে বা ফল মিনিংফুলি, তাৎপর্যপূর্ণভাবে, রাইট? সো লেটস বি ফেয়ার। আমরা যদি ফেয়ার হই এবং আমরা যদি দেখি যে হোম প্রাইসেস, বাড়ির দাম, বিকজ হোম প্রাইসেস হ্যাভ বিন ক্রাশড, বাড়ির দাম কমেনি, রাইট? অ্যান্ড ইট ডাজন্ট মিন যে বাড়ির দাম কমেনি ডাজন্ট মিন যে কখনোই কমতে পারে না, রাইট? সো হেয়ার আর সাম সিনারিওস, কিছু সিনারিও আমি তুলে ধরি আপনার কাছে, অ্যাকচুয়ালি যে কারণে পুশ প্রাইসেস ডাউন, বাড়ির দাম কমে আসতে পারে মিনিংফুল ওয়ে। ওকে, একদম রিয়েলি বড়সড়ভাবে, তাৎপর্যপূর্ণভাবে। সো প্রথম জিনিসটা হচ্ছে, যদি আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়, লেবার মার্কেট ক্র্যাশ, যদি মানুষ কাজ হারাতে থাকে ডানে বামে একেবারে, দিস ইজ দেন ডেফিনেটলি তারা কি করবেন, অ্যাফোর্ড করতে পারবেন না তো বাড়ির মর্গেজ, তো দে উইল বি ফোর্স টু সেল। তাহলে কি হবে, সাপ্লাই বেড়ে যাবে হঠাৎ করে, দ্যাট উইল ইনক্রিজ দ্য সাপ্লাই অফ হোমস। তাহলে কি হবে, বাড়ির প্রাইসের উপরে প্রেশার পড়ে যাবে।
আরেকটি জিনিস হতে পারে যার কারণে বাড়ির দাম কমতে পারে, সেটি কি, যদি হঠাৎ করে ইনভেন্টরি বেড়ে যায়। সো সেটি কিভাবে হতে পারে, অনেকগুলো জিনিস ট্রিগার করতে পারে একই সাথে, ট্রিগার হতে পারে একই সাথে। আই উইল জাস্ট গিভ ইউ ওয়ান এক্সাম্পল, একটি এক্সাম্পল, ইট উড বি মর্টগেজ ইন্টারেস্ট রেট। মর্টগেজ ইন্টারেস্ট রেট যদি সিগনিফিকেন্টলি ভাবে, তাৎপর্যপূর্ণভাবে কমে আসে, ড্রপ সিগনিফিকেন্টলি, রাইট, আইরানিকলি, বিশ্বাস করুন আর না করুন, লোয়ার ইন্টারেস্ট রেট কি করে জানেন, সাপ্লাই বাড়িয়ে দেয় শর্ট টার্মের জন্য, অল্প সময়ে। তার কারণ হচ্ছে যে হোম ওনাররা এখন বিক্রি করছেন না, লক ইন রিপেয়ারের কথা বলছেন, দ্য হোম ওনার্স মেড দ্য ডিসিশন নট টু সেল, রাইট, দ্য হোল লক ইন এফেক্ট তখন আর তো থাকবে না, তখন তারা সেল করবেন, হঠাৎ করে সাপ্লাই বেড়ে যেতে পারে। আরেকটি সিনারিও হতে পারে রিসেশন, অর্থনৈতিক মন্দা। ওকে, এটি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, এটির মধ্যে কোনো লুকোচুরি নেই। বাট স্পেশালি যদি সেই মন্দাটি খুব বড় সড়ো মন্দা হয়, ডিপার রিসেশন। বিকজ আপনি জানেন রিসেশনের কি হয়, রিসেশন আসলে সব কিছুর ডিম্যান্ড কমে যায়। বিকজ আপনি তো ভীত থাকবেন, আমিও ভীত থাকবো, আমি তো কোনো নতুন কিছু করতে চাবো না, নতুন বাড়ি কেনার তো প্রশ্ন ওঠে না। সো ডিম্যান্ড কমে আসে, যার ফলে কি হবে, ফরক্লোজার বেড়ে যেতে পারে, আর যার কারণে কি হবে, বাড়ির দাম কমে আসবে, ইট উইল পুশ দ্য প্রাইসেস লোয়ার। দেন ফোর্থ ওয়ান ইজ দ্যাট দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট। যদি মর্গেজ ইন্টারেস্ট রেট হাই থাকে এবং যথেষ্ট লম্বা সময় ধরে থাকে, ফর টু লং, কারণটা কি, এটিও কিন্তু বাড়ির দাম কমিয়ে নিয়ে আসতে পারে। যদি রেট গো হায়ার দেন, এখানে 10% চলে গেল, 11-12% তখন হয় কি, মানুষের অ্যাফোর্ডেবিলিটি আর থাকে না, তখন তো ডিম্যান্ড পড়ে যাবে, and that could break the housing market even further, right? Okay, so what is next, what happens next? তাহলে এত কিছু যে বললাম, এরপর কি, what is next? There is a housing market. কোথায় যাচ্ছি আমরা হাউজিং মার্কেট নিয়ে, where are we going with that, where is it headed, right, in 2026 especially? So most likely scenario যেটা হবে, based on the current data, তথ্য যেটা আমাদের কাছে আছে, most likely হোম প্রাইসেস যেমন আছে এরকমই থাকবে, ফ্ল্যাট, 1% এদিক সেদিক হতে পারে, 1 থেকে 2%, 3%, বড় জোর ইটস স্লাইটলি রাইজ, অ্যান্ড দ্য 1 থেকে 3%-এর উপর উঠানামা করবে, গ্রোথ কমার সম্ভাবনা নেই, বাড়বে অ্যানুয়ালি, বাৎসরিক হারে। দেন ইনভেন্টরি যেটি আছে is expected to slowly improve, ইনভেন্টরি হয়তো স্লোলি কিছুটা হলে বাড়বে। হাউজিং মার্কেট অ্যাক্টিভিটি যেটা আছে, আমরা যেটা আশা করছি, উইল পিক আপ স্লাইটলি, আমরা আরেকটু মুভমেন্ট দেখবো, তার মানে বাড়ির দাম আরেকটু বাড়বে। ওকে, সো ইন অ্যানাদার ওয়ার্ডস, আমরা কথা বলছি a slow, boring normalization, no crash, no boom, stagnant market, 1 to 3% rise for the home prices. Okay, we are talking about a grind. Okay, now, so the market is adjusting slowly. Market কিন্তু slowly হলো অ্যাডজাস্ট করছে, and you can actually, আপনি এটি দেখতে পারবেন in a real time, যেটা আপনি দেখছেন এখন অন স্ক্রিনে। ফর এক্সাম্পল, বেশিরভাগ সেলার যারা আছেন তারা কিন্তু এখন, যারা বাড়ি বিক্রয় করছেন, তারা কিন্তু কমিয়েছেন প্রাইস, স্পেশালি গত 6 মাসে। They start to cut prices. They are starting to cut prices. Sorry, আপনারা জানেন, again slightly, বড় সড় মনে করবেন না, slightly 5,000, 10,000, 10,000 অনেক বড়, বাট এরকম হোমস আর স্টিল সিটিং ইন দ্য মার্কেট লঙ্গার, বেশ সময় ধরে মার্কেটে থাকছে। বায়ার যারা আছেন তারা কিন্তু এখন কিছুটা হলেও নিগোশিয়েটিং পাওয়ারে আছেন, which is a good sign, but instead of the sudden crash, যে আমরা বলছি হঠাৎ করে ধসে পড়বে সব কিছু, this is not happening. This is, this is happening. এই যে কথাগুলো বললাম, বাড়ির দাম কিছুটা হলেও কমেছে, বায়ারের কিছুটা হলেও পাওয়ার বেড়েছে আর নেগোসিয়েশন করার, দিস আর কোয়াইটলি হ্যাপেনিং, খুব ধীরে সুস্থে আন্ডার দ্য সারফেস এরকম হচ্ছে। সো আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট উই আর গোয়িং, উই আর সিইং এ গ্রোয়িং ডিভাইড। আমরা দেখতে পাচ্ছি একটি বিভক্তি কার মধ্যে, হাউজিং মার্কেটের মধ্যে। সো আমি দুটি, আই এম রেফারিং টু লোকেশন। প্রথম কথা হলো, লাইক আপনার রিজন, আপনি কোন জায়গায় আছেন, অ্যান্ড আপনার লোক্যালিটি অ্যাজ ওয়েল, আপনার ওই রিজনের কোন লোকালে আছেন, অ্যান্ড সাম এরিয়া যারা আছে, সেখানে প্রাইস আরও বাড়ছে, সার্জ। আবার কিছু এরিয়াতে আছে, মানুষজনের সংখ্যা বেড়ে গেছিলো, হঠাৎ করে অনেকে বাড়ি ক্রয় করেছিলেন জাস্ট আফটার প্যান্ডেমিক, এবং আমরা দেখছি সেই সব জায়গায় এখন বাড়ির দাম কমে আসছে। ওয়াইল অন্যান্য জায়গায় যেটি আছে, স্পেশালি ইউ আর টকিং অ্যাবাউট নিউ ইয়র্ক সিটি, ইউ আর টকিং অ্যাবাউট ক্যালিফোর্নিয়া, ইউ আর টকিং অ্যাবাউট নিউ জার্সি, ইটস ভেরি টাইট, সাপ্লাই কম, সাপ্লাই ইজ টাইট, স্টিল সিং দ্য প্রাইসেস হোল্ডিং আপ, এবং কিছু ক্ষেত্রে আপ, রাইট?
gotten up. So instead of one of those national housing market, যেরকম আমরা ডিভাইডটা কোথায়, আমরা যেরকম একটা ন্যাশনাল মার্কেট দেখে থাকি, একটা সামঞ্জস্যপূর্ণ মার্কেট দেখে থাকি জাতীয় পর্যায়ে, রাইট, ইন দ্য ইউএস, আমরা দেখছি উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ প্যাচ ওয়ার্ক, এখানে একরকম সেখানে একরকম অফ লোকাল মার্কেটস. সো when you put this together, সব কিছু যখন আপনি যোগ করবেন, the housing market is adjusting, slowly হলেও অ্যাডজাস্ট করছে, গ্র্যাজুয়াল, ধীরে সুস্থে, and it's a very typical way real estate works যেভাবে, বিকজ আপনি যদি স্টক মার্কেটের সাথে তুলনা করেন হাউজিং মার্কেটের, আপনাকে মনে রাখতে হবে হাউজিং মার্কেট ইজ নট গোয়িং টু মুভ ফাস্ট. It moves very slow, often very quietly. So যদি আপনি অপেক্ষা করে থাকেন হাউজিং মার্কেট ক্র্যাশ হবে, বাবা আমি তখন কিনবো, আমি এখন পারবো না, I'm telling you, like I said many times, so and you're waiting for long. The reality হচ্ছে সাপ্লাই খুব কম, still is very constrained, demand is still there and high demand আমি বলবো. But আমার কথার ভুল ব্যাখ্যা করবেন, don't misunderstand me or misinterpret me. I'm just saying, okay, আমি বলছি না যে হাউজিং মার্কেট অ্যাফোর্ডেবল রাইট নাও, ডিম্যান্ড আছে, এই আছে সেই আছে, নো, ইটস নট অ্যাফোর্ডেবল, বাট পিপল আর বাইং ইট. ইটস নট দ্যাট, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম, এই সময়টা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট টাইম টু বাই হোম ইন মডার্ন হিস্ট্রি. আমি শুধুমাত্র এখনকার মানে ঘোলাটে পরিবেশ এনভায়রনমেন্টের কথা বলছি না, ইন মডার্ন হিস্ট্রি উই আর স্ট্যান্ডিং, আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম টু বাই এ হোম ইন মডার্ন হিস্ট্রি. বাট ডিফিকাল্টি অ্যালোন, শুধুমাত্র যে ডিফিকাল্টি কোনো কারণ হতে পারে না বাড়ির দাম কমে যাওয়ার কারণে. দ্যাটস দ্য কি টেক অ্যাওয়ে. যদি এই অনুষ্ঠান থেকে কিছু টেক অ্যাওয়ে নিতে দেন, দ্যাটস দ্য কি. হাউজিং মার্কেট ইজ ইন ক্র্যাশিং বিকজ ফান্ডামেন্টাল যেটি আছে, মৌলিক যে বিষয়গুলি থাকে একটা মার্কেটের, ইট ডাজেন্ট সাপোর্ট এ ক্র্যাশ. আমি দেখতে পাচ্ছি না কোনোভাবেই না. সো দিস আমি বলবো দিস ইজ ইউর হাউজিং মার্কেট আপডেট. নাও লেটস গো টু স্টক মার্কেট. স্টক মার্কেটের ব্যাপারে অনেকে গত সপ্তাহে আমি বেশ ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে সময়ের স্বল্পতার কারণে আমি অল্প একটু টাচ করবো, বাট আই থিঙ্ক ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং নেক্সট উইক. বাট লেট মি স্টার্ট. আপনারা জানেন দ্য স্টক মার্কেট ইজ এ জেনারেশনাল রান রাইট নাও. আজকেও SPY ছিল 713. দিস ইজ দ্য হাইয়েস্ট ইন রেকর্ড, রাইট নাও. ইটস ইন আ generational run rather right now, এই মুহূর্তে, রাইট. NASDAQ গত 18 দিনের মধ্যে in a row positive. So is SPY. It's one of the best run, আবারও বলছি, in the history. However, based on the latest news and the Strait of Hormuz is still closed, এখন পর্যন্ত বন্ধ আছে, there might be a new escalation, আবার নতুন করে আবার escalation হবে বলে আমি মনে করছি, অনেকে তাই বলছেন, আমি মনে করছি, মানে আমি তো খবর দেখি, সবার সাথে কথা বলেই জানছি, আপনারাও নিশ্চয়ই জানেন, নতুন করে আবার এটা বাড়তে পারে হু করে. Who knows? আমরা এখনো কেউ জানি না. It's a very strange feeling. কারণ ইরানিয়ানরা তারা এখনো বুঝতে পারছেন আমরা যে এখন বলছেন তারা যাবেন, দুদিন আগেও শুনেছি তারা যাবেন না ডিসকাশনে, সেকেন্ড রাউন্ড অফ টক ইন ইসলামাবাদ, as you know there, right? So that's the latest news of as I'm doing this live. Iran reject করেছে the part of the second round talk, right? And in this section যেটা আমি চেষ্টা করব, অনেকেই বলছেন যে এই সমস্ত জিনিসের মাঝখানে যেভাবে হু করে সব কিছু বেড়ে গেল, মার্কেট কি হঠাৎ করে বেশি আগে ভাগে বেড়ে গেল? ডিড দ্য মার্কেট গো অ্যাহেড অফ ইটসেলফ, রাইট? আমি নেক্সট উইকে আরও বড় করে আলোচনা করবো, বাট লেট মি গিভ ইউ মাই লিটল ওপিনিয়ন. My opinion, okay? Remember, I'm not a financial advisor, or I'm not giving you a financial. This is educational purpose, and you should take it as an entertainment, and you do your own research. So, সবার প্রশ্ন এখন, when is the next pullback? সব তো উপরে চলে গেল, এ নামবে কবে কখন হতে যাচ্ছে সেটা? And when will we get this pullback? Somehow the news and technicals, always align. আমরা তো টেকনিক্যাল অ্যানালিসিস করে থাকি এবং এবার নিউজ অ্যান্ড টেকনিক্যাল কিন্তু অ্যালাইন হয়ে গেছে. অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই উইল গেট এ পুল ব্যাক ফ্রম দিস. এখন যে অবস্থান তৈরি হয়েছে, এখান থেকে একটা পুল ব্যাক আসবে. দ্য নেক্সট পুল ব্যাক, আমি যেটা বলে রাখবো, ইট ইজ গোয়িং টু বি এ জেনারেশনাল মানি উইল বি মেড. নেক্সট পুল ব্যাক যখন হবে, আপনি ফরচুন বানিয়ে ফেলতে পারবেন, if you are on the right, with the right people and right study and all these things. Now make no mistake about it, generational money কিন্তু অলরেডি গত 2-3 সপ্তাহ ধরে অনেকেই বানিয়ে নিয়েছিলেন, যেটি সারা জীবনে বানাতে পারতেন না, গত 2-3 সপ্তাহ এরকম অনেকেই বানিয়ে নিয়েছেন. অ্যান্ড ইফ ইউ ডোন্ট বিলিভ মি, অনেকের পোর্টফোলিও দেখে নেন,
ইট ইজ অল টাইম হাই। সাম পিপল, অনেকে বলছেন যে আছেন যাদের সাথে আমি কথা বলি অনেকে, তারা বিশ্বাস করতে পারছেন না যে তারা কতখানি উপরে, হাউ মাচ দে আর আপ বাই জাস্ট ইন last 2 weeks or 3, right? As a matter of fact, last week, okay, anyway, I'm going to skip this. I was going to say, how was it for my portfolio? Let's just skip that one, okay? Now, I will talk about the next, এই যে পুল ব্যাকটা কবে হতে পারে, কিভাবে হতে পারে, এটা আমি আগামী সপ্তাহে শুক্রবারে যখন আমি আলোচনা করব, যদি এর মধ্যে হয় আমি ডেফিনেটলি সপ্তাহের মাঝখানে বসে প্রোগ্রাম করে ফেলবো বা আপনাদেরকে জানাবো। বাট দ্য নেক্সট পুল ব্যাক আই উইল টক অ্যাবাউট দ্য নেক্সট উইক। ইভেন মোর জেনারেশন, যখন নেক্সট পুল ব্যাকটি হবে, যারা এবার অর্থ বানিয়েছেন রাতারাতি 2-3 সপ্তাহে, তার চেয়েও বেশি অর্থ আপনার জন্য বসে আছে বলে আমি মনে করি। উইল বি মেড অ্যান্ড দ্য স্ট্যাট পরিসংখ্যানগুলো অন দ্য মিড টার্ম ইয়ার্স আমি যে কম্পাইল করেছি সেটি আগামী সপ্তাহে তুলে দেবো। ইট ইজ ইনসেইন অ্যামাউন্ট অফ ডাটা এবং ইনসেইন ডাটা যেখানে আছে, অ্যান্ড ইউ ডেফিনেটলি ওয়ান্ট টু সি দিস। I will just say that it has been one of the best weeks for a lot of people, including myself, and I will just discuss যে জিনিসটা আলোচনা করা উচিত নেক্সট উইকে, সেটা হলো investing roadmap as well as trading roadmap based on কোথায় আছি আমরা এখন in the market cycle. So next week I'll bring it up. Let's go into immigration. So USCIS যে ঘোষণাটি দিয়েছে সেটি হচ্ছে USCIS recheck করছেন all green card cases. This is the first one. This is a very important part. Okay, this is very, আমি মনে করি খুব বড় একটি ব্যাপার। প্রথম বড় বিষয়টি হচ্ছে USCIS এই নিয়ে আমি USCIS যে হেড আছেন ডাইরেক্টর জোসেফ এডলো, তার কি বলেছেন সেটি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখে নেবেন। ওকে, প্রথম বড় বিষয়টি হচ্ছে USCIS নিয়ে। এই সময়টা তুলনামূলকভাবে আমাদের কাছে অনেকে শান্ত মনে হচ্ছে, কারণ আগের মতো আমরা সেরকম ফোনে স্ক্রিনে আইসের অভিযান বা ছোট 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 ভয়ঙ্কর ভিডিও দেখছি না। আমরা অনেকে ভাবতে পারি যে পরিস্থিতি হয়তো ভালো হয়ে গেছে, তাই না? কিন্তু নীতিগত ভাব থেকে প্রসেসিং অ্যান্ড পলিসিগত দিক থেকে বিষয়গুলো মোটেও তেমন ভালো হয়নি, বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সো USCIS এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পুরনো গ্রিন কার্ডের কেসগুলো পুনরায় পর্যালোচনা করবে। অর্থাৎ আপনার যদি গ্রিন কার্ড থাকে এখন এবং অনেক দিন ধরে আছে, আপনি এখনও সিটিজেন হননি, এরকম আপনিও পড়ে যেতে পারেন সেখানে। হয়তো আপনারা, আমার মনে হয় আপনারা এটি খবরের পাতায় অলরেডি দেখেছেন, কারণ এটি গত রবিবার USCIS-এর পেজে এসেছে এবং তার যে পরিচালক উনি বিভিন্ন নিউজ ইন্টারভিউতে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন তারা ফ্রড এবং জালিয়াতির কেসগুলো খতিয়ে দেখবে, ফ্রড এবং জালিয়াতির। তো এটা নতুন কিছু নয়, আমরা আগে থেকেই জানি, কিন্তু নতুন যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে এই সংস্থাটি এখন বলছেন যে তারা টিপ হটলাইন চালু করবেন, টিপ লাইন চালু করতে যাচ্ছেন। তার অর্থ হচ্ছে সাধারণ মানুষ ফোন করে যাকে সন্দেহ মনে হবে তারা ইমিগ্রেশনে তার ব্যাপারে জালিয়াতির অভিযোগ ঠুকে দিবেন অথবা নথিবদ্ধ করবেন। দ্যাটস দ্য নিউ থিং। এছাড়া তারা স্পেশাল এজেন্ট নিয়োগ দিচ্ছেন, আইস ও সিবিপির সাথে সমন্বয় করে এইসব অভিযোগ তদন্ত করবে এই নতুন নিয়োগপ্রাপ্তরা। এখন অনেকেই ভাবতে পারেন, ও মাই গড, আমি তো বড় বিপদে পড়ে গেলাম, আমার সাবেক স্বামী যার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, অথবা সাবেক স্ত্রী, এই মহিলা তো আমাকে পছন্দ করে না, বা আমার এই ভদ্রলোক তো আমাকে পছন্দ করে না, সে তো ফোন করে অভিযোগ করবে আমার ব্যাপারে যে আমি গ্রিন কার্ড পেয়েছি, তার মধ্যে জালিয়াতি আছে বা এই সেই হাবিজাবি। আমরা হয়তো 10 বছর ধরে গ্রিন কার্ড আছে, আমি কি করব, আমি নাগরিক, এখন তো সিটিজেন হয়ে গেছি, তাহলে কি আমি সমস্যা পাবো? আমি নিশ্চিত করে বলছি না, বাট সত্যি বলতে কি তারা এতটা গভীরে যাবে সেটা আমার কাছে মনে হয় না। আমি এখনও পরিষ্কার না, বাই দ্য ওয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, তবে অযথা খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ বাস্তবতা যেটি হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের অনেক অভিযোগ তারা আগেও পেয়েছেন। সব অভিযোগ তদন্ত করার তাদের পক্ষে সম্ভব নয়, এটি হচ্ছে একটি বড় ব্যাপার। তবে কর্মকর্তাদের বক্তব্য থেকে বোঝা যায় তারা পুরনো কেসগুলো খুলে দেখতে শুরু করেছেন বা খুলে দেখতে চান এখন সেখানে কোনো জালিয়াতি হয়েছে কি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে USCIS-এর কর্মকর্তা যিনি আছেন এডলো, রাইট, জোসেফ এডলো, উনি বলছেন গ্রিন কার্ড আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তারা নিজেরা নিজের খরচ চালাতে পারবেন, যারাই এখন থেকে করছেন আর কি, ওকে, নিজেরা নিজের খরচ চালাতে পারবেন। এই বিষয়টি ট্রাম্প 1.0 সময় করার চেষ্টা করা হয়েছিল, তখন কি হতো, তখন আনা হয়েছিল, কিন্তু এখন I-485 ফর্মে সেই সময় আমার মনে হয় সেলফ সাফিসিয়েন্সি বা আত্মনির্ভরতা নিয়ে অনেক প্রশ্ন যোগ করা হয়েছিল। এখন আবার সেটি ফিরে আসতে পারে বলে অনেকে মনে করছেন, আপনারা কিছুক্ষণ মধ্যে শুনবেন।
তার বক্তব্যটা খুব পরিষ্কার, এডলোর কথা বলছি। উনি বলছেন আমরা এমন লোক চাই যারা নিজের দায়িত্ব নিজে নিতে পারে এবং সরকারি তহবিল বা তহবিলের উপর নির্ভর করবে না। আপনি যদি নিজের খরচ চালাতে না পারেন তাহলে এই দেশে আপনি গ্রিন কার্ড পাবেন না। চলুন ভিডিওটি আমরা এখনই দেখে নিব। What's your message to the two different people? The folks out there committing the fraud, and then the folks that might be seeing it. What should they be looking for so they can blow the whistle? Final one to you. Well, in terms of the people that might be seeing it, vigilance is always going to be the key. Let us know. We are going to continue to set up tip lines, especially as we have our new special agents on board. We want to know what you're seeing so that we can investigate it. No tip is too small. We will look into it along with our partners at ICE and with CBP. And in terms of the people that are perpetrating fraud, stop, because we're going to find you. And even if you've already done it and you think you've gotten away with it, we're going back. As you noted earlier, we are looking at old cases. We are going back and re-vetting cases for people who were granted green cards and granted other benefits during the Biden administration when there was no vetting. There's vetting now, and we're looking at these old cases. So be prepared to face the consequences. ওকে, তারা কত বছর পেছনে যাবেন, কত বছরের কেস দেখবেন তা এখনো স্পষ্ট নয়। পুরোনো কেস নিয়ে গেলে একটি বড় সমস্যা হচ্ছে প্রক্রিয়া ধীর হয়ে যাবে, অন্যান্য সব প্রক্রিয়া ধীর হয়ে যাবে, কারণ জনবল সীমিত তাদের, যত কথাই বলুন না। তাই সব কিছু একসাথে যোগ করা সম্ভব নয় এবং করাও সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে অনেক ক্ষেত্রে তারা সরাসরি গ্রিন কার্ড বাতিল করতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইমিগ্রেশন কোর্টে হাজির হওয়ার নোটিশ দেবেন এবং বিচারকের সামনে তাদের সিদ্ধান্ত হবে। এখন দ্বিতীয় বড় প্রশ্নটি হচ্ছে, ইটস ফ্রম কেইরো ইনস্টিটিউট, ওকে, একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হচ্ছে যা পিবিএসে এসেছে। আমরা যদি অনস্ক্রিনে দেখতে পারি অন দ্য সাইড, আমি খুব ভালো হবে, থ্যাংক ইউ। এই রিপোর্টে বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন অবৈধ ইমিগ্রেশনের চেয়ে বৈধ ইমিগ্রেশনই বেশি কমিয়ে দিয়েছেন, যেটি আমি অনেক আগে বলেছিলাম যে ডোন্ট বি সারপ্রাইজ যদি ফ্যামিলি ইমিগ্রেশন বন্ধ করে দেন বা একেবারে ধীর গতিতে নিয়ে আসেন, জিরো করে দেন। আমি এখানে মূলত বৈধ ইমিগ্রেশন নিয়ে কথা বলছি। কেইরো ইনস্টিটিউট 2024 সালের তথ্যের ভিত্তিতে 2026 সালের বর্তমান তথ্য তুলনা করছেন এবং তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে বৈধ ইমিগ্রেশন প্রায় 1,32,000 কমেছে। বৈধ ইমিগ্রেশন, নট ইলিগাল ইমিগ্রেশন, একদম লিগাল ইমিগ্রেশন। এর মধ্যে আশ্রয় যেটি আছে, রাজনৈতিক আশ্রয়, অ্যাসাইলেম আবেদন, শরণার্থী যারা পড়ছেন এইটির মধ্যে, অ্যাসাইলেম, রেফিউজি, H-1B ভিসা, ফিয়ান্সে ভিসা, স্টুডেন্ট ভিসা। রিপোর্টে আরও বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্যগুলি হচ্ছে এটিকে হচ্ছে বৈধ ইমিগ্রেশন কমিয়ে দেয় একেবারে, ওকে। সো আমরা ইতিমধ্যে দেখেছি 75 দেশ যেটি আছে বাংলাদেশ যার মধ্যে অন্তর্ভুক্ত, ইমিগ্রেন্ট ভিসা স্থগিত। অনেকে বলছেন নভেম্বরের পরে শুরু হবে। আমি জানি না কোন ভিত্তিতে তারা এই কথা বলছেন, হয়তো তারা কোথাও দেখেছেন, কিন্তু যখন এই কথাগুলো বলবেন আমি আশা করব তারা মানুষের সামনে এই প্রমাণগুলি দেখাবেন। এনিওয়ে, তার মধ্যে আছে 39টি দেশ ইউএসসিআইএস এর প্রসেসিং স্থগিত করে রাখছে, ভিসার ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা। অনেক আফ্রিকান দেশ এর মধ্যে আছেন, ভিসা বন, সব মিলিয়ে খুবই অস্পষ্ট একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে তো বৈধ ইমিগ্রেশন সীমিত করার চেষ্টা একেবারে শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। নাও এই ডাটার কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অবৈধ ইমিগ্রেশন 80% কমে গেছে, উইচ ইজ গুড। I mean, that's how it should be. বৈধভাবে প্রবেশ করার যারা রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকেন, বৈধভাবে প্রবেশ করা অ্যাসাইলেম যারা আছে, এদের সংখ্যা কমেছে 99.9%। শরণার্থী হিসাবে 90%। ইমিগ্রেন্ট ভিসা অর্ধেকে নেমে এসেছে, যার মধ্যে রয়েছে স্পাউস, ফিয়ান্সে ভিসা 65% কমে গেছে। স্টুডেন্ট ভিসা 40% কমেছে। H-1B ভিসা 25% কমেছে। সব শেষে বলা হচ্ছে বৈধ ইমিগ্রেশন কমানোর হার এখন বৈধ ইমিগ্রেশন কমানোর হার এখন অবৈধ প্রবেশ কমানোর হারের চেয়েও 2.5 গুণ বেশি। অর্থাৎ নীতিগতভাবে বৈধ ইমিগ্রেশন কমানোর দিকে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। নাও লাস্ট ওয়ান, ভেরি কুইকলি, সিটিজেনশিপ বাতিল করার যে প্রক্রিয়াটি চালু করেছেন ট্রাম্প প্রশাসন, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। এটাকে আপনার প্রায় শুনে থাকেন, ডিন্যাচারালাইজেশন। গতকাল টিভিএন অ্যানালিসিসে এই নিয়ে প্রোগ্রাম হয়েছেন, রানা আহমেদ ছিলেন সেখানে এবং বেশ ভালো করে আলোচনা হয়েছে। আরেকটু হলে ভালো হতো, আরেকটু ব্যাপক হলে ভালো হতো, কিন্তু তারা বিভিন্ন কল নিয়ে থাকেন, কাজে অনেক কিছু বলা যায়। ওকে, সো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই যে নাগরিকত্ব বাতিল কার্যক্রম, এটার বড় আকারে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প প্রশাসন। এর অর্থ হলো যারা ইতিমধ্যে নাগরিক হয়ে গেছেন, নাগরিক আছেন অনেকদিন ধরে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই প্রথম ধাপে লক্ষ্যবস্তু করেছেন 384 জনকে তারা চিহ্নিত করেছেন অলরেডি।
আগে যেখানে বিশেষভাবে ইমিগ্রেশন আইনজীবীরা এইসব মামলা দেখতেন, এখন দেশ জুড়ে সাধারণ ফেডারেল প্রসিকিউটরদের নিয়োগ দেওয়া হবে, ফলে এই ধরনের মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। মনে রাখবেন, তথ্য তুলে ধরছে একটি 1990 সাল থেকে 1917 সাল পর্যন্ত ডিন্যাচারালাইজেশন হয়েছিল মাত্র 11টি, এখন তা বহুগুণে বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা আপনি কি এটার মধ্যে পড়তে যাবেন কিনা, অর্থাৎ এটা আপনার ক্ষেত্রেও হতে যাচ্ছে কিনা বুঝবেন কিভাবে? সাধারণত এটি যখন শুরু হয়, এটি তদন্তের মধ্যে শুরু হয়। কেউ কোনো টিপস দিয়েছেন, আপনি কোনো অডিটে পড়েছেন, আপনি ডাটাবেসে ম্যাচ হয়ে গেছে, পুরনো ফিঙ্গারপ্রিন্ট, নতুন ফিঙ্গারপ্রিন্ট, আগের নাম পরের নাম, আগের ডিপোর্টেশন কোনো অর্ডার ছিল, ক্রিমিনাল রেকর্ডের ভিত্তিতে তদন্ত শুরু হতে পারে আপনার বিরুদ্ধে। এরপর আপনার নাগরিকত্বর আবেদনপত্র, যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন আছে, এটি পর্যালোচনায় নিয়ে আসবেন তারা, এবং প্রয়োজনে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, USCIS, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর মতো সংস্থাগুলোর কাছে পাঠানো হবে তাদের তদন্তের রিপোর্ট। ওকে, এবং হয়তো তাদেরকেও বলতে হবে তদন্ত করো। অনেক ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার বহু বছর পরেও এই বিষয়ে সামনে আসে, এবং তবে এই যে একটি অনেক কিছু আছে যারা গোপন করা হয়, রাইট? কিন্তু এই প্রসেসটি কিন্তু গোপনে করা হবে না। সরকারকে ফেডারেল কোর্টে মামলা দায়ের করতে হবে, এবং এই প্রসেস যখন তারা শুরু করবেন, এই 384 জনের বিরুদ্ধে তারা করেছেন মামলা, তারা বাদী হয়ে তাদের দাবি করেন, তাদের দাবি হচ্ছে যে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে নাগরিকত্ব নিয়েছেন এই লোকগুলো। উদাহরণ, আগের ডিপোর্টেশন ছিল, সেই সম্পর্কে আপনি কিছুই বলেননি, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনার অপরাধমূলক কোনো ইতিহাস আছে সেটি আপনি গোপন করেছেন, আপনি ভুয়া বিবাহের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছেন, নাগরিকত্ব অর্জন করার পর সেই বিবাহ ভেঙে দিয়েছেন, এটি এখন আর কোনোভাবেই কোনো কিছু নেই, এটি তারা মেইন টার্গেট করছেন। তবে আবার কিছু আছে, এটি কিন্তু আবারও বলছি, এটি কিন্তু গোপনে করা হবে না, আপনাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হবে, সরকার আপনাকে সার্ভ করবে, আপনি আইনজীবী নিয়োগ করতে পারবেন, এর বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পাবেন। সরকারের উপর কিন্তু বিরাট দায়িত্ব, অনেক বেশি। তাদেরকে সুস্পষ্টভাবে, দৃঢ়ভাবে, সন্দেহাতীত দ্য শ্যাডো অফ ডাউট, যেটা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে আপনি আসলে নাগরিকত্ব প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছেন। শুধুমাত্র ছোটোখাটো ভুল, অনিচ্ছাকৃত ভুল নয়, এমন প্রতারণা যা আপনি করলে নাগরিকত্ব হারাতে পারেন, এমন ভুলের কথা বলছি। সো এই প্রক্রিয়াটি কত সময় লাগতে পারে? কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় নিতে পারে। সো আমি বলবো, বি কেয়ারফুল, স্পেশালি যারা এখনও সিরিয়ান হননি, সিরিয়ানশিপ নিয়ে নেন, আর যারা এই আওতার মধ্যে পড়বেন তারা একটু সাবধানে থাকবেন। বাট আমাদের কাজ হলো এটি ভেঙে আপনাদের সামনে তুলে ধরা। এখনকার মতো এই ছিল, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি, এখনকার মতো শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।